এই ভিডিওটি দেখার পরে আপনি এমন এক সত্যের সামনে এসে দাঁড়াবেন যা এতদিন কল্পনাও করতে পারেননি। বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে, কিন্তু এর পিছনে কার হাত ছিল সেটি আপনারা এতদিন শুধু ধারণাই করে এসেছেন, কিন্তু আজ আমরা সেই ধারণাকে সত্যে রূপান্তরিত করেছি। আমাদের কাছে এমন কিছু গোপন নথি রয়েছে যা সরাসরি প্রমাণ করবে আমেরিকার 5 বছর ধরে চলা চক্রান্তের মাধ্যমে দেশে আজ এখন যে পরিস্থিতিটি আপনি দেখছেন, এই পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে। এই ভিডিওটি আমার দর্শকদের জন্য একদম এক্সক্লুসিভ হবে, কারণ এই তথ্য আপনি অন্য কোথাও গ্যারেন্টি সহকারে পাবেন না। আমি নিজে রাত জেগে একের পর এক রিসার্চ করে এই তথ্যগুলো সংগ্রহ করেছি, আর আজ সেই সব সত্য আপনাদের সামনে তুলে ধরতে এসেছি। বন্ধুরা, বিগত 5 বছর ধরে আমেরিকা যে ভয়ানক গেম খেলেছে শেখ হাসিনার বিরুদ্ধে, আজ তা প্রমাণ সহকারে প্রকাশ হতে চলেছে দেশের মানুষের সামনে। আপনি শেখ হাসিনার সমর্থক হন বা বিরোধী, সেটা এখন বড় কথা না। এখানে বড় কথা হলো এই ভিডিওটি আপনাকে এমন সব তথ্য দেবে যা বাংলাদেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমেরিকা কিভাবে বিরোধী দলকে মদদ দিয়ে বর্তমান সরকারের পতনের জন্য কাজ করে তার প্রমাণ আজ আমরা তুলে ধরব। আমাদের হাতে এমন কিছু গোপন নথি এসেছে যা সরাসরি প্রমাণ করছে আমেরিকা দীর্ঘদিন ধরে এই ষড়যন্ত্রে লিপ্ত ছিল। শেখ হাসিনার সরকারের উৎখাত করার জন্য যেসব কৌশল তারা নিয়েছে তা আজ উন্মোচিত হবে দেশের মানুষের সামনে। এটা শুধু একটি ভিডিও নয়, এটা বাংলাদেশের জন্য একটি সতর্ক বার্তা। যদি আমরা এই ষড়যন্ত্রের মূল ধরতে পারি, তাহলে আগামী দিনে বাংলাদেশের মাটিতে এমন হস্তক্ষেপ ঠেকানো সম্ভব হবে। কিন্তু যদি আমরা চোখ বন্ধ করে বসে থাকি, তাহলে আমেরিকার মতো শক্তিশালী দেশগুলো তাদের উদ্দেশ্য এভাবেই হাসিল করতে থাকবে। আজ তারা আওয়ামী লীগ সরকারকে সরিয়ে দিয়েছে, কাল দরকার পড়লে বিএনপিকেও সরিয়ে দেবে। তাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন, কারণ আপনি যা জানতে চলেছেন তা অন্য কোথাও পাবেন না। এটা এক্সক্লুসিভ আমার দর্শকদের জন্য। সত্যের সন্ধানে আমরা সর্বদা আছি, আর আপনিও আজ এই ভিডিওতে আমাদের সাথে থাকুন। বন্ধুরা, জেনে অবাক হবেন যে গোপন নথিগুলো আমরা আজ আপনাদের সামনে তুলে ধরছি, সেগুলো সর্বপ্রথম প্রকাশ করেছে দ্য সানডে গার্ডিয়ান নামে একটি পত্রিকা। তাদের মাধ্যমে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি, কিন্তু এখানে একটা চমক আছে। স্ক্রিনে আপনারা এখন যে প্রতিবেদনটি দেখছেন, দ্য সানডে গার্ডিয়ান যখন এই প্রতিবেদনটি প্রকাশ করে, কয়েক ঘন্টা পরেই তারা এই প্রতিবেদনটি মুছে দেয়। কিন্তু তত সময়ে অন্য সব সংবাদ মাধ্যমে এই চাঞ্চল্যকর প্রতিবেদনটি ছড়িয়ে পড়ে। তবে আমি স্ক্রিন রেকর্ডিংটি লাগিয়ে দিয়েছি, যেটা আমি স্ক্রিন রেকর্ড করেছি। এই রেকর্ডিংয়ে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিবেদনটির শিরোনাম এখনও ইন্টারনেটে রয়েছে, কিন্তু যখন আপনি সেই লিঙ্কে ক্লিক করবেন, দেখুন এখানে লিঙ্কে ক্লিক করবেন, ওয়েবসাইটে প্রবেশ করার পর আর সেই সংবাদটি খুঁজে পাওয়া যাবে না। তাই এটা প্রমাণ করে যে তারা কিছু একটা তো ঢাকতে চাইছে। তাই আমি নিজেই এরপর এই তথ্যগুলোর উপরে আরও রিসার্চ করতে শুরু করি, এবং একের পর এক আরও অনেক চাঞ্চল্যকর নতুন তথ্য আমি সংগ্রহ করতে থাকি, যা এবার আমি আপনাদের সামনে একে একে প্রকাশ করব। বন্ধুরা, দ্য সানডে গার্ডিয়ানের রিপোর্ট অনুযায়ী যুক্তরাষ্ট্র 5 বছর আগে থেকেই শেখ হাসিনাকে উৎখাত করার প্লট তৈরি করেছিল। কিছু গোপন নথিপত্র ঘেঁটে তারা এই চক্রান্তের তথ্য পায়। 2019 সাল থেকে যুক্তরাষ্ট্র সক্রিয়ভাবে এই প্লট নিয়ে কাজ শুরু করে। তবে সেই রিপোর্টটি খুব বড় এবং জটিল সানডে গার্ডিয়ানের, তাই আমি সেটার গুরুত্বপূর্ণ দিকগুলো সহজভাবে বিশ্লেষণ করে এখন আপনাদের সামনে তুলে ধরব, যাতে আপনারা খুব সহজভাবেই বুঝতে পারেন আসল ঘটনা কী ছিল। তবে আমি জানি অনেকের মনেই এখন প্রশ্ন আসছে, 5 বছর আগে থেকেই শেখ হাসিনাকে উৎখাত করার প্লট? না 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 না, যুক্তরাষ্ট্র কেন এরকম কাজ করতে যাবে? তারা তো সারা দুনিয়ার গণতন্ত্র রক্ষা করার কথা বলে, তাহলে তারা কেন অন্য কোনো দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করতে আসবে? বন্ধুরা, যদি আপনারা এই ধারণাটি আপনার মনে এসে থাকে, তাহলে আপনি যুক্তরাষ্ট্রের বিদেশ নীতির ফ্রন্ট পেজটাই জানেন, কিন্তু বিদেশ নীতির ব্যাক পেজটা কী লেখা আছে সেখানে, সেটা আপনি জানেন না। বন্ধুরা, যুক্তরাষ্ট্রের এমন হস্তক্ষেপ কোনো নতুন বিষয় নয়। ইতিহাস ঘাটলে আমরা তার প্রমাণ পাই। বিভিন্ন দেশে ক্ষমতার পরিবর্তন আনতে তারা বারবার এরকম গোপন চক্রান্ত করেছে। তাই বাংলাদেশেও তার ওই একই পদ্ধতি অবলম্বন করেছে এমন সম্ভাবনা মোটেই অবিশ্বাস্য নয়।
এর আগেও আমেরিকার যেসব সরকার দেশে সরকার উৎখাত করেছে সেই একই ছক এখানেও তারা ব্যবহার করেছে। বন্ধুরা, এমন অনেক দেশের উদাহরণ আছে যেখানে যুক্তরাষ্ট্র শুধুমাত্র তার নিজস্ব স্বার্থে সেখানকার সরকারকে উৎখাত করেছে। চলুন আপনাদেরকে দুই একটা উদাহরণ দিই যাতে বিষয়টা আরো একটু পরিষ্কার হয়। বন্ধুরা, 1996 সালে মঙ্গোলিয়ার নির্বাচনে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করেছিল একটি বড় উদাহরণ। দীর্ঘদিনের কমিউনিস্ট শাসনের পতন ঘটানোর জন্য যুক্তরাষ্ট্র বিরোধী দলগুলোকে সংগঠিত করে প্রচুর অর্থ সহায়তা দিয়েছিল। তারা শুধু অর্থ নয়, রাজনৈতিক কৌশল, সদস্য সংসদ এবং প্রচারণার জন্য বিরোধীদের প্রশিক্ষণ দিয়েছিল। মঙ্গোলিয়ার সাধারণ মানুষের মাঝে 3.5 লক্ষ কপির একটি চুক্তি বিতরণ করা হয়, যার মাধ্যমে বিরোধী দলগুলো জনগণের সমর্থন আদায় করে এবং শেষ পর্যন্ত ক্ষমতায় আসে। 76টি আসনের মধ্যে 50টি দখল করে। আর এই পুরো প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল অপরিহার্য, যা ছাড়া এই ফলাফল সম্ভব হতো না। এরপর 2021 সালের উগান্ডার নির্বাচনে যুক্তরাষ্ট্র সরাসরি ভূমিকা রেখেছিল, যেখানে তারা ইলেকশনে ইন্টিগ্রিটি প্রোগ্রামের অধীনে বিভিন্ন রাজনৈতিক দল এবং সুশীল সমাজের সংগঠনগুলিকে সহায়তা করেছিল। সমালোচকদের মতে এর মাধ্যমে যুক্তরাষ্ট্র বিরোধী দলগুলোকে শক্তিশালী করতে হস্তক্ষেপ করেছিল, যা উগান্ডার ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে একটি সুপরিকল্পিত প্রচেষ্টা ছিল। 2021 সালের নির্বাচনকে কেন্দ্র করে উগান্ডাতে ব্যাপক সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘন ঘটে এবং এর মধ্যে যুক্তরাষ্ট্রের ভূমিকা বিভিন্ন সংবাদ মাধ্যমে বিশদভাবে আলোচিত হয়েছে। এছাড়াও ইরাকের কথা ভাবুন, সাদ্দাম হোসেনের সরকারকে উৎখাত করার পিছনে যুক্তরাষ্ট্রের স্বার্থ ছিল এবং লিবিয়াতেও গাদ্দাফির পতন ঘটিয়েছিল ঠিক এই একইভাবে। এরপর মঙ্গোলিয়ায় 1996, হাইতিতে 2001, উগান্ডা 2021। দাঁড়ান, এখানেই শেষ নয়, এই লিস্ট অনেক লম্বা। চিলি 1973, ইরান 1953, গুয়েতেমালা 1954, কঙ্গো 1960, দক্ষিণ ভিয়েতনাম 1963, পানামা 1989, আফগানিস্তান 2001, ইরাক 2003, হাইতি 2004, লিবিয়া 2011, হন্ডুরাস 2009। এই তালিকা এরকমই বিশাল বিশাল দীর্ঘ একটা তালিকা। এতগুলো দেশে যুক্তরাষ্ট্র একই পদ্ধতি অনুসরণ করেছে। তাদের কৌশল বারবারই একই, তারা নিজেদের স্বার্থে স্থানীয় বিরোধী দলগুলোকে মদদ দেয়, গোপনে রাজনৈতিক চক্রান্ত করে এবং শেষ পর্যন্ত সরকারকে উৎখাত করতে সাহায্য করে। আর মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের IRI এর কাছে সর্বশেষ সাফল্য বাংলাদেশ। প্রতিটি দেশের মতো তারা সফলভাবে ঢাকার শাসন ব্যবস্থাকেও পরিবর্তন করতে সক্ষম হয়েছে। বন্ধুরা, এবার ভিডিওতে আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের 3টি ইনস্টিটিউটের নাম বারবার শুনতে পাবেন। এইমাত্র যেমন একটা শুনলেন IRI, এই 3টি ইনস্টিটিউটের নাম ভালোভাবে মনে রাখবেন, কারণ এই পুরো রাজনৈতিক খেলাটা তাদের মাধ্যমেই হয়েছে। এই ইনস্টিটিউটগুলো আসলে কি করে, তাদের কাজ কি এবং আমেরিকা কেন তাদেরকে তৈরি করেছে, যখন আমরা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাই তখন পুরো ষড়যন্ত্রের চিত্রটা একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যায় আমাদের সামনে। একবার এই প্রক্রিয়াটি বোঝার পর সত্যি কিভাবে এই গেমটা খেলা হয়েছে তা একদম জলের মতো স্পষ্ট হয়ে যাবে আপনাদের সামনে। বন্ধুরা, শেখ হাসিনাকে অপসারণের পরিকল্পনা শুরু হয়েছিল 2019 সালের প্রথমের দিকেই। দ্য সানডে গার্ডিয়ান এবং আমাদের হাতে আসা নথিগুলো সেদিকেই ইঙ্গিত করে। আর নথি অনুযায়ী এই ষড়যন্ত্রের কার্য সম্পাদনের দায়িত্ব সরাসরি যুক্তরাষ্ট্রের সরকারি অর্থায়নে পরিচালিত সংস্থাগুলোর মাধ্যমে পরিচালনা হয়েছিল। সংস্থাগুলোর নাম মনে রাখবেন ভালো করে, একবার বলছি: ন্যাশনাল এন্ডাউমেন্ট ফর ডেমোক্রেসিস NED, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট IRI এবং ইউনাইটেড স্টেটস এজেন্সিস ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট USAID। তবে এখানেই চমকের শেষ নয়, এই দুদিন আগেই বাংলাদেশকে পুনর্গঠনের জন্য $20 কোটি সহযোগিতা দিয়েছে আমেরিকার এই USAID নামক সংস্থাটি। কি মজার ব্যাপার, তাই না? আরও একটু ধৈর্য ধরুন, আপনার মাথায় এখন যেসব প্রশ্নগুলো বনবন করে ঘুরপাক খাচ্ছে সেগুলো খুব শীঘ্রই পরিষ্কার হয়ে যাবে। একবার যখন আমেরিকার এই 3টি সংস্থা সারা দুনিয়ায় এরা কি কাজ করে সেটা বুঝে যাবেন এবং এই 3টি সংস্থা আমাদের বাংলাদেশে কি চক্রান্ত চালিয়েছে এটা আপনি নিজে উপলব্ধি করবেন। তখন দেখবেন সব জট আস্তে আস্তে খুলে যাচ্ছে। এই সংস্থাগুলো কেবল সাহায্য দেয় না, বরং যে রাজনৈতিক খেলাগুলো ঘটে
তার পিছনে কিভাবে এদের হাত আছে সেটাও পরিষ্কার হয়ে যাবে। বন্ধুরা, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট IRI এই সংস্থা সম্পর্কে অনেকবার সমালোচনা শোনা গেছে। বিশেষ করে যেসব দেশে যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থ রয়েছে সেখানে এই IRI গোপনে রাজনীতিতে হস্তক্ষেপ করে বলে অভিযোগ করা হয়। অনেকেই বলে থাকেন IRI এর কাজ আসলে একটি দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে অনাকাঙ্ক্ষিতভাবে হস্তক্ষেপ করা। কিছু দেশের এই সংস্থার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তারা যুক্তরাষ্ট্রের স্বার্থের বিরোধী সরকারগুলিকে দুর্বল করতে সাহায্য করে। তারা অর্থনৈতিক ও কৌশলগত সহায়তার মাধ্যমে বিরোধী দলগুলোকে মদদ দেয়, যা শেষ পর্যন্ত দেশের স্থিতিশীলতাকে নষ্ট করে এবং রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করে। তাদের কার্যক্রমকে প্রায়ই বলা হয় ডেমোক্রেসিস প্রমোশন। তবে এই কাজের মাধ্যমে পশ্চিমা গণতন্ত্রের মডেলকে জোর করে চাপিয়ে দেওয়ার অভিযোগও রয়েছে বহু দেশের মাধ্যমে। রাশিয়ার প্রতিক্রিয়ার কথা যদি বলি, তারা IRI এর কার্যক্রমকে সরাসরি বিদেশি প্রভাব বা গুপ্তচর বৃত্তি হিসাবে দেখে এবং রাশিয়া IRI এর কার্যক্রম নিষিদ্ধ করেছে। রাশিয়া দাবি করে যে IRI তাদের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করার চেষ্টা করেছে। বন্ধুরা, এবার আমরা দেখব মার্কিন যুক্তরাষ্ট্রের আরেকটি গুরুত্বপূর্ণ সংস্থা ন্যাশনাল এন্ডাওমেন্ট ফর ডেমোক্রেসিস NED। যদিও এই সংস্থাটি মূলত গণতন্ত্রের প্রচারের উদ্দেশ্যে কাজ করে বলে পরিচিত, তবে এরও বিশেষ কিছু বিতর্ক দিক রয়েছে। বহুবার অভিযোগ উঠেছে যে NED সরাসরি বা পরোক্ষভাবে বিভিন্ন দেশের নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপ করেছে। উদাহরণস্বরূপ 1990 সালে নিকারাগুয়া এবং 2002 সালে ভেনিজুয়েলাতে NED সেখানকার বিরোধী দলগুলোকে অর্থায়ন করেছে এবং সরকার উৎখাতের প্রক্রিয়ায় সহায়তা করেছে। NED এর আরও একটি বড় বিতর্ক বিষয় 1980-র দশকে ইরান কন্ট্রা কেলেঙ্কারিতে এর ভূমিকা। এই প্রকল্পের মাধ্যমে গোপনে অস্ত্র ও ড্রাগ লেনদেনের সঙ্গে এই সংস্থাটি জড়িত ছিল, যা সে সময়ের মার্কিন পররাষ্ট্রনীতির একটি গোপন এবং বিতর্কিত দিক প্রকাশ করে। এছাড়া কিউবায় বিপ্লবী নেতাদের বিরুদ্ধে কাজ করার জন্য NED কিউবান বিরোধী গোষ্ঠীগুলোকে সমর্থন দিয়েছে এবং পরবর্তীতে কিউবান নেতাদের হত্যার পরিকল্পনায় জড়িত ছিল এই সংস্থা। 2011 সালের আরব বসন্তের সময়ও এই NED বিভিন্ন গোষ্ঠীকে সমর্থন করে, যা স্থানীয় রাজনীতির স্থিতিশীলতাকে ক্ষতি করেছে বলে অভিযোগ করা হয়। এছাড়াও মিশর, বাহরাইন এবং ইয়েমেনের মতো দেশগুলোতে NEDর কার্যক্রমকে সরকার পরিবর্তনের প্রচেষ্টার অংশ হিসাবে দেখা হয়েছে বহুবার। এবার পরবর্তী সংস্থা ইউনাইটেড স্টেটস এজেন্সিস ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট USAID। বন্ধুরা, এই সংস্থাটি বর্তমানে অর্থ দিয়ে বাংলাদেশকে সহযোগিতা করেছে। যদিও এটি উন্নয়ন ও সহযোগিতা প্রদানকারী একটি সংস্থা হিসাবে পরিচিত, তবে এর কার্যক্রম নিয়েও প্রচুর বিতর্ক আর সমালোচনা রয়েছে। বন্ধুরা, USAID এর বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হলো এটি প্রায়ই মার্কিন বাণিজ্যিক প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষার্থে কাজ করে। উন্নয়নের আড়ালে তারা স্থানীয় অর্থনীতির ক্ষতি এবং প্রাকৃতিক সম্পদের অপচয় ঘটায় বলে অভিযোগ করা হয়। যদিও সংস্থাটি স্বনির্ভরতা প্রচারের দাবি করে, কিন্তু প্রকৃতপক্ষে এটি অনেক সময় স্থানীয় সম্পদের শোষণ এবং মার্কিন বাণিজ্যিক স্বার্থের সঙ্গে জড়িত থাকা কাজ করে। USAIDকে একাধিক দেশে নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপের জন্য অভিযুক্ত করা হয়েছে। তারা স্থানীয় বিরোধী দলগুলিকে সমর্থন দিয়ে সরকার উৎখাতের প্রচেষ্টা চালিয়েছে বলে বহু দেশের তরফ থেকে অভিযোগ উঠেছে। ফলে USAID উন্নয়নের নামে বড় বড় কর্পোরেশনগুলির মুনাফা বৃদ্ধির একটা বলতে পারেন হাতিয়ার হিসাবে কাজ করে। সমালোচকরা এমনটাই মনে করে। তো বন্ধুরা, এই পর্যন্ত আমি আপনাদের সামনে তুলে ধরলাম যে কিভাবে আমেরিকা এই তিনটি প্রধান সংস্থা বিশ্বের বিভিন্ন দেশে রাজনৈতিক চক্রান্ত ও সরকার উৎখাতের পিছনে কাজ করেছে। তাই এখন জেনুইন প্রশ্ন আসে যে এই সংস্থাগুলি বাংলাদেশে কিভাবে কাজ করেছে, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে কিভাবে তারা ষড়যন্ত্র করেছে। তাই বন্ধুরা, মনোযোগ আরও একটু ধরে রাখুন, কারণ আমরা এখন সেই গোপন চক্রান্ত উন্মোচন করব যা আজও অনেকের কাছে অজানা। বন্ধুরা, দ্য সানডে গার্ডিয়ানের নথি অনুযায়ী 2019 সালের মার্চ মাসে USAID এবং NED
এই দুটি মার্কিন সংস্থা থেকে অনুদান পাওয়ার পর IRI এই মার্কিন সংস্থাটি ঢাকায় শাসন ব্যবস্থা পরিবর্তন আনতে একটি কর্মসূচি বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করে। আর সেই সময় এই কর্মসূচির নাম দেওয়া হয়েছিল প্রমোটিং অ্যাকাউন্টেবিলিটি প্রোগ্রাম। এই প্রোগ্রামটি একটানা 22 মাস ধরে চলেছিল, যা 2021 সালের জানুয়ারিতে শেষ হয়। এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার করা এবং শাসন ব্যবস্থার পরিবর্তনের জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা এবং সরকার বিরোধী আওয়াজগুলোকে সমর্থন দেওয়া। আর এই কর্মসূচির অধীনে IRI বাংলাদেশের বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক গোষ্ঠীগুলিকে প্রশিক্ষণ ও অর্থায়ন করেছে, বিশেষ করে যেসব গোষ্ঠী শেখ হাসিনা সরকারের বিরোধিতা করত। বিভিন্ন শিল্পী, সংগঠন এবং সমাজের উপেক্ষিত বা অবহেলিত গোষ্ঠীগুলোকে যুক্ত করা হয়েছিল এখানে, যারা রাজনৈতিক ও সামাজিক বিষয়গুলোর উপরে ভিত্তি করে 225টি শিল্পকর্ম তৈরি করেছে, যা 4 লাখেরও বেশি মানুষ দেখেছে। তাদের লক্ষ্য ছিল এই উপেক্ষিত গোষ্ঠীগুলির মাধ্যমে সরকার বিরোধী চিন্তাধারাকে ছড়িয়ে দেওয়া ব্যাপকভাবে এবং সরকারের বিরুদ্ধে প্রচারণা আরও জোরদার করা। এই কর্মসূচি বাংলাদেশের সরকার বিরোধী শক্তিগুলোকে একত্রিত করে, তাদের রাজনৈতিক প্রভাব বাড়ানোর জন্য সরাসরি সহায়তা করেছে। IRI একটি সুপরিকল্পিত প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা বাড়ানোর লক্ষ্যে কাজ করেছে। IRI এর অধীনে পরিচালিত কর্মসূচি ছিল বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতা বাড়ানোর জন্য একটি সুপরিকল্পিত প্রচেষ্টা। তারা নানা বিরোধী গোষ্ঠী এবং সমাজের অবহেলিত বা উপেক্ষিত জনগোষ্ঠীকে অর্থায়ন করেছে প্রচুর পরিমাণ। আর এই প্রকল্পের মাধ্যমে সামাজিক ও রাজনৈতিক আন্দোলনগুলোকে উস্কে দিয়ে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে সরকার বিরোধী শক্তিগুলোর প্রভাব বৃদ্ধিতে প্রচুর পরিমাণ সহায়তা করেছে। তাছাড়া শেখ হাসিনার সরকার সেই সময় এই কর্মসূচিকে দেশের স্থিতিশীলতার জন্য হুমকি হিসাবে দেখেছে। সরকার এই কর্মসূচি এবং বিদেশি সংস্থাগুলির সাহায্যকে রাজনৈতিক প্রক্রিয়ায় অর্থনৈতিক হস্তক্ষেপ বলে বিবেচনা করেছিল। এরপর এই নিয়ে গণমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় ওঠে বাংলাদেশে। অনেকেই বলেন যে এই কর্মসূচি শেখ হাসিনা সরকারের বিরোধিতার জন্য একটি কৌশলগত প্রচেষ্টা। বিদেশি সহায়তায় পরিচালিত এই ধরনের কর্মসূচি স্থানীয় রাজনীতিতে হস্তক্ষেপের একটি মারাত্মক উদাহরণ হিসেবে দেখা হয়েছে সেই সময়ের বিভিন্ন বিশ্লেষক এবং রাজনীতিবিদরা এই কর্মসূচিকে দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিশেষ একটা প্রভাবের লক্ষণ বলেও চিহ্নিত করেছিল। এই কর্মসূচিতে অনেক ছাত্রদেরকে নিয়েও কাজ করা হয়েছে। তাদের মাধ্যমে সেই সময়েই সরকারের বিরুদ্ধে একটি বড় সামাজিক আন্দোলন গড়ে তোলার চেষ্টা করা হয়েছিল। আর এই কর্মসূচি চলাকালীন শেখ হাসিনার সরকার এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক কিছুটা উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছিল। হাসিনা সরকারের অভিযোগ ছিল যে যুক্তরাষ্ট্র তার সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য এই ষড়যন্ত্র করছে এবং এই কর্মসূচি সেই পরিকল্পনারই একটি অংশ হতে পারে। বন্ধুরা, এবার একটি শর্ট টাইমলাইন এই সংস্থাটি আর কি করেছে শেখ হাসিনার সরকারের পতনের জন্য। বন্ধুরা, প্রথমে এই সংস্থাটি বাংলাদেশের বিভিন্ন বিরোধী দল ও এনজিওগুলোকে অর্থায়ন করে শক্তিশালী করে দিয়েছিল এবং তাদের আন্দোলন পরিচালনার জন্য সরঞ্জাম ও প্রশিক্ষণ দিয়েছিল। উন্নয়ন প্রকল্প এবং মানবিক সাহায্যের আড়ালে বিরোধী গোষ্ঠীগুলির সঙ্গে সম্পর্ক তৈরি করেছিল এবং তাদেরকে আর্থিক ও কৌশলগত সাহায্য দিয়েছিল। সরাসরি বিরোধী রাজনৈতিক দলের নেতাদের প্রশিক্ষণ দিয়েছিল কিভাবে আন্দোলন পরিচালনা করতে হবে এবং সরকারের উপরে চাপ বাড়াতে হবে। যুক্তরাষ্ট্রের এই 3টি সংস্থা একসঙ্গে কাজ করে বিরোধী দল ও সংগঠনগুলোকে অর্থ, প্রশিক্ষণ এবং কৌশলগত সহায়তা দিয়ে তাদেরকে এমন এক পরিস্থিতিতে নিয়ে গিয়েছিল যাতে সরকার বিরোধী আন্দোলন সরকারের থেকে বেশি শক্তিশালী হয়ে ওঠে। আর এই ধরনের পরিকল্পনার মাধ্যমে তারা ধীরে ধীরে দেশের রাজনৈতিক পরিস্থিতিকে নিজেদের স্বার্থের দিকে মোড় নিতে সাহায্য করেছিল। আর বাংলাদেশে সম্ভাব্য এই প্রক্রিয়ার মাধ্যমেই সরকার পরিবর্তন করতে সফল হয়েছে আমেরিকা। তো বন্ধুরা, আমরা এখানে ভিডিওর একদম শেষ পর্যায়ে এখন এসে গিয়েছি। এতক্ষণ ধরে আপনারা যা তথ্য শুনলেন এবং দেখলেন তার ভিত্তিতে এটা এখন একেবারে জলের মতো পরিষ্কার হয়ে গিয়েছে যে যুক্তরাষ্ট্র, বেশ কয়েকটি যুক্তরাষ্ট্রের সংস্থা সরাসরি বা পরোক্ষভাবে বাংলাদেশের রাজনীতিতে
রাজনৈতিক প্রক্রিয়াতে গভীরভাবে প্রভাব ফেলেছে। বিশেষ করে এই IRI, USAID এবং NED এই সংস্থাগুলির মতো সংস্থাগুলি বাংলাদেশের রাজনৈতিক পরিবেশে শক্তিশালী ভূমিকা পালন করেছে এবং শেখ হাসিনার সরকার পতন করিয়েছে। এখন সেই একই সংস্থাগুলি নূতন সরকারকে $20 কোটি সাহায্য দিচ্ছে যাতে বাংলাদেশ পুনর্গঠন করা যায়। তবে এখানে পুনর্গঠনের আসল মানে হলো আমেরিকার মডেল অনুযায়ী পুনর্গঠন। আর একটা কথা, এখান থেকেই আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এই পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস এবং যাদেরকে আমরা দিনরাত আন্দোলন করতে দেখেছি, এদের প্রত্যেককেই পিছন থেকে এই সংস্থাগুলি অর্থ দিয়ে সহায়তা করে এসেছে বহু বছর ধরে। কিছু একটা হলেই রাস্তায় চিৎকার, বিশাল আন্দোলন, এই সব কিছুই আসলে আমেরিকার অর্থায়নের ফল। আমরা এতক্ষণ ধরে যে তথ্যগুলো জানলাম, দেখলাম, সেগুলো থেকে পরিষ্কার বোঝা যায় কিভাবে এই ষড়যন্ত্র বাংলাদেশের রাজনীতিতে পরিকল্পিতভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। তো বন্ধুরা, এখানে আমি আমার ব্যক্তিগত কোনো মন্তব্য রাখছি না, কারণ ভিডিওটা ইতিমধ্যেই অনেক লম্বা হয়ে গিয়েছে। তবে এবার আপনারাই বলুন এই পুরো ঘটনা সম্পর্কে এবং আমেরিকার এই চক্রান্ত নিয়ে আপনারা কি ভাবছেন? সেই সমস্ত বিরোধী দলগুলির ভূমিকা নিয়ে কি ভাবছেন যারা এই ষড়যন্ত্রের পিছনে ছিল? আপনার মতামতই সত্যকে সামনে নিয়ে আসতে সাহায্য করবে। আর আমার পরিশ্রম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে ওই লাইক বাটনটায় একটু টাচ করে দিন। অনুপ তাহলে আপাতত আজ এখানেই বিদায় নিচ্ছে। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে দেশের এরকমই চরম গরম কিছু খবরের ভিডিওতে।